একটা ছেলে যার কোনো ভবিষ্যৎ নেই। সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, চুরি করে, মারামারি করে, পুলিশের খাতাতেও তার নাম আছে। কিন্তু এই ছেলেটাই একদিন দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর সংস্থার সদস্য হবে, আর তাকে থামাতে আসবে এমন এক ভিলেন যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চায়। আজকের গল্প কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস। আমাদের কাহিনীর সূত্রপাত হয় 1977 সালে মিডল ইস্টের একটা পুরনো ইমারত থেকে। সেখানে হ্যারি নামের একজন কিংসম্যান এজেন্ট একটা ঘরের মধ্যে আটকে থাকা বন্দি লোককে জেরা করছে। আর এই জেরা করার মাঝেই হঠাৎ হ্যারির নজর যায় লোকটির মুখের ভেতর লুকিয়ে রাখা একটি পিনের ওপর। তার ব্রেনে একটা তীব্র সংকেত চলে যায়, এক ভয়ানক বিস্ফোরণ ঘটতে চলেছে। সেখানে হ্যারির সাথে তার বাকি দুজন সঙ্গী মার্লিন আর ল্যান্সলটও উপস্থিত ছিল, কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য কোনো পথ ছিল না। ঠিক সেই মরণক্ষণে নিজের বাকি সাথীদের জীবন বাঁচাতে লি নামের একজন এজেন্ট নিজের জীবনের তোয়াক্কা না করেই সে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। পরের সেকেন্ডে এক বিকট শব্দে বোমটা ফেটে যায়, আর নিজের বন্ধুদের প্রাণ বাঁচিয়ে লি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লির এই চরম সাহসিকতা আর আত্মত্যাগ হ্যারি, মার্লিন আর ল্যান্সলটকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল লি আজ না থাকলে তারা হয়তো কেউই বাঁচত না। এই ঘটনার পর হ্যারি লন্ডনে ফিরে সোজা চলে যায় লিয়ের বিধবা স্ত্রী মিশেলের বাড়িতে। হ্যারি সেখানে গিয়ে মিশেলকে লিয়ের বীরত্বের কথা জানায় এবং তাকে একটা বিশেষ মেডেল উপহার দিতে চায়। এই মেডেলটা কোনো সাধারণ মেডেল ছিল না, এর পেছনের দিকে ছিল লেখা একটা গোপন নম্বর। হ্যারি মিশেলকে বুঝিয়ে বলে যে ভবিষ্যতে কোনো রকম যদি বিপদে পড়ে সে যেন নির্দ্বিধায় এই নম্বরে কল করে একটা বিশেষ কোড বলে, তাহলে কিংসম্যানের লোকেরা যে কোনো পরিস্থিতিতে তাকে সাহায্য করতে আসবে। কিন্তু মিশেল তার স্বামীর আকস্মিক মৃত্যুর শোকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং হ্যারির ওপরেও তার প্রচন্ড রাগ ছিল। সে হ্যারির কোনো কথাই শুনতে চাইল না, এমনকি ওই মেডেলটাও নিতে সে পরিষ্কারভাবে মানা করে দিল। হ্যারি মিশেলের এই মানসিক অবস্থা বুঝতে পেরে আর জোর করলো না। তবে ঘর থেকে বেরোনোর সময় হ্যারির নজর গেল লিয়ের ছোট্ট ছেলে এক্সির ওপর। হ্যারি তখন মেডেলটা ছোট্ট এক্সির হাতে তুলে দিয়ে বলে, এটা সবসময় তোমার কাছে সাবধানে রেখো, আর মনে রাখবে জীবনে কখনো যদি কোনো বড় সমস্যায় পড়ো এই নম্বরে কল করো, আমরা তোমার পাশে এসে দাঁড়াবো। এই কথা বলে হ্যারি মিশেলের বাড়ি থেকে বিদায় নেয়। এরপর কেটে যায় 17টা বছর। সময় বদলে গেছে, আর এই দীর্ঘ সময়ে অনেক কিছুই উলটপালট হয়ে গেছে। আমাদের কাহিনীর দৃশ্য এবার চেঞ্জ হয় আর্জেন্টিনার একটি বরফ আবৃত পার্বত্য অঞ্চলের বিশাল বাংলোতে। সেখানে প্রফেসর আর্নল্ড নামের এক বিখ্যাত বিজ্ঞানীকে কিছু অজানা বন্দুকধারী লোকেরা বন্দী করে রেখেছে। তারা অত্যন্ত সতর্কতার সাথে প্রফেসরকে পাহারা দিচ্ছিল এবং অপেক্ষা করছিল তাদের আসল বস আসার জন্য। ঠিক তখনই সেই বাংলোর সদর দরজায় একটা মৃদু টোকা শোনা যায়। পাহারাদারদের মধ্যে একজন ভাবলো হয়তো তাদের বস চলে এসছে, তাই সে নিশ্চিত মনে দরজাটা খোলে। কিন্তু দরজা খুলতেই তার সামনে যে দাঁড়িয়ে ছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল কিংসম্যানের অন্যতম সেরা এজেন্ট ল্যান্সলট। দরজা খোলার পরের সেকেন্ডে ল্যান্সলট সেই লোকটার উপর চড়াও হয় এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ঘরের ভেতর ঢুকে পড়ে। তার কাছে থাকা হাইটেক গ্যাজেট আর দুর্দান্ত ফাইটিং স্কিল ব্যবহার করে সে চোখের পলকেই সেখানে উপস্থিত সমস্ত গুন্ডাদের সে এক এক করে খতম করতে শুরু করে। ঘরের মধ্যে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর প্রফেসর আর্নল্ড ভয়ে একটা কোণে গুটিসুটি মেরে বসে আছেন। কয়েক মিনিটের মধ্যে পুরো ঘর পরিষ্কার করে ল্যান্সলট যখন প্রফেসরের দিকে এগিয়ে যায় তাকে উদ্ধার করতে, ঠিক তখনই দরজায় আবারও একটা শব্দ শোনা যায়। ল্যান্সলট ভাবলো আরো হয়তো কোনো শত্রু বাকি রয়ে গেছে। সে অত্যন্ত সতর্কভাবে সেই দরজাটা খুলতে যায়, আর অমনি এক অভাবনীয় ঘটনা ঘটে। দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল গ্যাজেল নামের এক রহস্যময় মহিলা। গ্যাজেলের দুটো পা স্বাভাবিক ছিল না, তার পায়ে লাগানো ছিল আর্টিফিশিয়াল ধারালো ব্লেড। ল্যান্সলট কিছু বুঝে ওঠার বা প্রতিক্রিয়া দেখানোর আগেই গ্যাজেল তার ব্লেড জড়ানো পা দিয়ে এমন ভাবে এক ভয়ঙ্কর লাথি চালায় যে ল্যান্সলটের শরীরটা পুরোপুরি মাঝখান থেকে একেবারে দুটুকরো হয়ে মাটিতে পড়ে যায়। একজন এক্সপার্ট কিংসম্যান এজেন্টের এরকম নৃশংস পরিণতি সত্যি ভাবা যায় না। ল্যান্সলটকে মারার পর গ্যাজেল অত্যন্ত শান্তভাবে ঘরের চারপাশে ছড়ানো রক্ত আর লাশের উপর চাদর ঢাকা দিয়ে দেয় যাতে ঘরটা কিছুটা পরিষ্কার দেখায়। এরপর সে তার আসল বসের জন্য দরজা খুলে দেয়। ঘরের ভেতরে প্রবেশ করে তাদের আসল বস রিচমান্ড ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন ছিল অত্যন্ত ধনী আর প্রভাবশালী টেক বিলিনিয়র, কিন্তু স্বভাব তার বেশ অদ্ভুত। সে ঘরে ঢুকতেই প্রথমে প্রফেসরের কাছে অত্যন্ত ভদ্রভাবে ক্ষমা চায় আর বলে, আই এম সরি প্রফেসর, আসলে আমি মারামারি রক্তারক্তি একদম পছন্দ করি না, কিন্তু কি করব বলুন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে তো আঙুলটা একটু বাঁকা করতেই হয়। ভ্যালেন্টাইন প্রফেসরকে আশ্বস্ত করে বলে, এখানে আমি তোমাকে মারতে আসিনি, বরং তুমি চাইলে আমরা দুজনে মিলে পৃথিবীটাকে পুরোপুরি বদলে দিতে পারি। এরপর মুভির সিন নিয়ে যায় আমাদের সেই এক্সির ওপর, যেখানে আমাদের ছোট্ট এক্সি এখন বেশ উচ্ছৃঙ্খল কিন্তু অসম্ভব বুদ্ধিমান আর প্রতিভাবান তরুণে পরিণত হয়েছে। কিন্তু তার জীবনটা মোটেও সহজ ছিল না। তার মা মিশেল এখন ডিন নামের একজন স্থানীয় লোকাল গুন্ডার সঙ্গে সংসার করছে। এই ডিন লোকটা এক্সিকে একদম সহ্য করতে পারে না, আর প্রচন্ড মদ্যপানের কারণে তার মাকেও প্রায় সে অত্যাচার করত। এক্সি নিজের প্রতিভা সঠিকভাবে ব্যবহার করার সুযোগই পাচ্ছিল না। এই পারিবারিক অশান্তি আর হতাশা থেকে বাঁচতে এক্সি তার বন্ধুদের সঙ্গে পাড়ার আড্ডায় সময় কাটাতো। এরকমই একদিন রাতের বেলা এক্সি তার বন্ধুদের সঙ্গে একটা লোকাল পাবে যখন বসেছিল, কিছুক্ষণের
মধ্যেই সেখানে ডিনের কয়েকজন গুন্ডারা এসে এক্সির মায়ের চরিত্র নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করতে থাকে। আর শুধু এটুকুই নয়, একটা সময় তারা এক্সিকে সেখান থেকে চলেও যেতে বলে। এক্সি সমস্ত কিছু সহ্য করে মাথা গরম না করে অত্যন্ত চতুরতার সাথে সে গুন্ডাদের একজনের পকেট থেকে বেশ দামি একটা গাড়ির চাবি হাতিয়ে নেয়। আর সে তার বন্ধুদের নিয়ে বার থেকে বেরিয়ে সোজা সেই গাড়িটায় গিয়ে বসে। গাড়ি স্টার্ট করে এক্সি মাঝ রাস্তায় প্রচন্ড গতিতে আর বিপজ্জনকভাবে ড্রাইভ করতে শুরু করে। গাড়ি তো আর তার না, গাড়ির যা হবে দেখা যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে লোকাল পুলিশরাও তার পিছু নেয়। সে অত্যন্ত দক্ষতার সাথে পুলিশের গাড়িগুলোকেও ফাঁকি দিয়ে প্রচন্ড স্পিডে ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে এক ডেঞ্জারাস পরিস্থিতি তৈরি করে। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎই রাস্তার সামনে একটা ছোট্ট প্রাণী চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে এক্সি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটা সজোরে একটা দেওয়ালে ধাক্কা খায়। তার বন্ধুরা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও এক্সি পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ তাকে ধরে নিয়ে সোজা থানায় আটকে রাখে। থানায় বসে এক্সি বুঝতে পারছিল তার কপালে বড় কোনো শাস্তি লেখা আছে, কারণ তার সৎ বাবা তো আর তাকে জেল থেকে ছাড়াতে আসবে না। এই চরম বিপদের মুহূর্তে এক্সির হঠাৎ মনে পড়ে তার গলায় ঝোলানো সেই মেডেলটার কথা, যা 17 বছর আগে এক রহস্যময় ভদ্রলোক তাকে দিয়েছিলেন। এক্সি মেডেলটা উল্টে দেখে এবং সেখানে নম্বরটিতে থানার ফোন থেকে কল করে। ফোন ধরতেই ওপাশ থেকে এক যান্ত্রিক গলা যেন তার কাছ থেকে জানতে চায় সে কোনো নির্দিষ্ট কোড বলতে চায় কিনা। এক্সি তখন মেডেলের পেছনে লেখা একটা বিশেষ কোড উচ্চারণ করে, কিন্তু কোডটা বলার সাথে সাথে ওপাশ থেকে তার ফোনের কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেওয়া হয়। এক্সি বেশ অবাক হয় আর নিজেকে যেন তার স্টুপিড মনে হয়। 17টা বছর সে কি মনে করে এই লকেটটা রেখে দিয়েছিল? আদৌ কি কোনো সাহায্য আসবে তার জন্য? কিন্তু এক অলৌকিক কাণ্ডের মতো ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই থানার বড়বাবু এক্সির লকআপের দরজা খুলে দেয় আর অত্যন্ত সময়ের সাথে বলে, মিস্টার এক্সি, আপনার বিরুদ্ধে সমস্ত চার্জ তুলে নেওয়া হয়েছে, আপনি এখন সম্পূর্ণ মুক্ত, বাড়ি যেতে পারেন। এক্সি তো পুরো অবাক। সে থানার বাইরে আসে আর দেখতে পায় রাস্তার উল্টো দিকে একজন ছাতা নিয়ে অত্যন্ত মার্জিত এবং রাজকীয় পোশাকে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছ, সেই কিংসম্যান এজেন্ট হ্যারি। হ্যারি এক্সিকে নিজের গাড়িতে বসায় আর রওনা দেয় একটা লোকাল পাবে। সেখানে বসে হ্যারি এক্সিকে নিজের পরিচয় দেয় এবং বলে যে সে তার বাবার পুরনো বন্ধু। হ্যারি এক্সিকে এটাও বোঝায় তার বাবার মতো একজন বীরের ছেলে এইভাবে থানায় চুরির কেচে আটকা পড়েছিল, এটা মোটেও শোভা পায় না। কিন্তু তারা যখন এই বিষয়ে কথা বলছিল ঠিক তখনই সে পাবে তার সৎ বাবা ডিনের কয়েকজন গুন্ডা এসে হাজির হয়। তারা আসলে এক্সিকে খুঁজতে এসেছিল, কারণ এক্সি ডিনেরই একজন চেলার গাড়ি ভেঙে এসেছিল। তাই এখন গুন্ডাদের লিডার হ্যারির দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, এই যে বুড়ো, তুই এই ছোকরাকে জ্ঞান দেওয়া বন্ধ কর আর চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে তোর এই দামি স্যুটটা আমরা হয়তো রক্ত দিয়ে ভেজিয়ে দেবো। হ্যারি অত্যন্ত শান্তভাবে বিয়ারের গ্লাসটা শেষ করে আর শান্ত গলায় বলে, মানুষের ব্যবহারেই তার আসল পরিচয়। আর কথাটি বলতে বলতে হ্যারি অত্যন্ত স্টাইলিশ ভাবে পাবের সদর দরজার লকটা আটকে দেয় আর গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় অবিশ্বাস্য অ্যাকশন সিকোয়েন্স। পাবের ভেতরে সে গুন্ডাগুলো ভাবতেও পারেনি যে একজন বয়স্ক ভদ্রলোক তাদের সাথে ঠিক কি করতে চলেছেন। হ্যারি তার হাতের ছাতাটা দিয়েই প্রথমে একটা গুন্ডার উপর এমন ভাবে এক জোরালো আঘাত করে যে সে ছিটকে গিয়ে টেবিলের উপরে পড়ে। আর বাকি গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই হ্যারি তার সে জাদুকরি ছাতা থেকে এমন একটা বিশেষ হাইটেক বুলেট ফায়ার করে যেটা সরাসরি গিয়ে লাগে এক গুন্ডার কপালে আর সে সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এরপর শুরু হয় খালি হাতের মারামারি। হ্যারি এক একটা পাঞ্চ আর কিক এত নিখুঁত ভাবে মারছিল যে চোখের পলকে ডিনের 4-5 জন শক্তিশালী গুন্ডাকে সে একাই ধুলোয় মিশিয়ে দেয়। এক্সি এক কোণে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্য দেখে তো পুরো হা। সে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না যে একজন সাধারণ মানুষ ছাতা স্যুট পরে তো জেমস বন্ডের মতো ফাইট করতে পারে। সবাইকে সোজা করার পর হ্যারি অত্যন্ত শান্তভাবে নিজের চশমাটা ঠিক করে আর এক্সিকে বলে, এখানে আমাদের কাজ শেষ, এবার চলো। কিন্তু বাড়ি ফেরার পর এক্সির কপালে যেন আরো বড় বিপদ অপেক্ষা করছিল, কারণ ডিনের গুন্ডাদের মার খাওয়ার খবর পেয়ে ডিন প্রচন্ড রেগে যায় এবং এক্সিকে জেরা করতে শুরু করে বুড়ো লোকটার ব্যাপারে। লোকটির সঙ্গে তার কিভাবে দেখা হলো, এখন কোথায় আছে, এই সমস্ত কিছু। কিন্তু এক্সি হ্যারির ব্যাপারে একটা কথাও মুখ থেকে বের করে না। ঠিক তখনই এক্সির কানের পাশে লাগানো একটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে হ্যারি দূর থেকে এক্সিকে নির্দেশ দেয়, এক্সি তুমি এখনই ঘর থেকে বেরিয়ে সোজা বাইরে এসো। এক্সিও যেন তেন প্রকারে ডিনের হাত থেকে কোনো মতো বেঁচে সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে আর বাইরে আসতেই হ্যারি তাকে নিজের গাড়িতে তুলে নেয় এবং সোজা নিয়ে যায় লন্ডনের একটি অত্যন্ত নামি দামি দর্জির দোকানে, যে দোকানের নাম ছিল কিংসম্যান। কিন্তু এই দোকানটা কোনো সাধারণ দর্জির দোকান ছিল না। হ্যারি এক্সিকে ট্রায়াল রুমের ভেতরে নিয়ে গিয়ে একটা বিশেষ গোপন সুইচ টেপে আর সাথে সাথে পুরো ট্রায়াল রুমটা একটা হাইটেক লিফটে পরিণত হয়, যেটা তীব্র গতিতে মাটির নিচে নামতে শুরু করে। আর নিচে নামার পর
এক্সির সামনে থেকে দেখতে পায় সম্পূর্ণ নতুন এবং এক ফিউচারিস্টিক দুনিয়া। হ্যারি এক্সিকে জানায় এটি কোনো সাধারণ জায়গা নয়, এটি হলো কিংসম্যান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং গোপন একটি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। এখানকার এজেন্টরা কোনো সরকারের অধীনে কাজ করে না, তারা সম্পূর্ণ স্বাধীনভাবে পৃথিবীর শান্তি বজায় রাখার জন্য কাজ করে। কথায় কথায় হ্যারি এক্সিকে এটাও বলে কিছুদিন আগেই আমাদের বেস্ট ট্যালেন্টেড একজন এজেন্ট ল্যান্সলর্ড এক মিশনে গিয়ে মারা গেছেন, তাই এজেন্সিতে এখন একটা জায়গা ফাঁকা আছে। আর কিংসম্যানের নিয়ম অনুযায়ী আমরা যত এজেন্ট আছি তারা সবাই একজন করে ইয়ং কাউকে প্রেফার করতে পারে। আর হ্যারি যেহেতু এক্সির মধ্যে সেই প্রতিভাটা দেখতে পেয়েছে, তাই হ্যারি এক্সিকেই ওই ফাঁকা পদটির জন্য নিজের ক্যান্ডিডেট হিসেবে বেছে নেয়। এক্সি যেন এই অবিশ্বাস্য সুযোগ হাতছাড়া করতে চায় না, তাই কোনো কথা না বলে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে এক্সিকে নিয়ে যাওয়া হয় কিংসম্যানের সেই মূল ট্রেনিং সেন্টারে। সেখানে তার মতোই বেশ কয়েকজন অত্যন্ত উচ্চশিক্ষিত এবং বেশ ধনী পরিবারের ছেলেমেয়েরা এসেছিল। তারা সবাই ছিল এখন এক্সির প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে অন্যতম ছিল রক্সি নামের একটা মেয়ে। তবে যাই হোক, এই ট্রেনিং এর দায়িত্বে যে ছিল তার নাম মার্লিন, যে অত্যন্ত কঠোর আর কড়া মেজাজের একজন ট্রেনার। মার্লিন প্রথম দিনই সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় তোমাদের এই জার্নিটা অতটাও সহজ হবে না, এখানে প্রতিটি পদক্ষেপে তোমাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে, আর তোমাদের মধ্যে একজনই হবে কিংসম্যানের পরবর্তী এজেন্ট। তবে এখন এই রাতটা তোমরা শান্তিতে ঘুমোতে পারো। এই বলে মার্লিন সেখান থেকে চলে গেলেও মাঝরাতে যখন এক্সি আর বাকি ক্যান্ডিডেটরা ঘুমের মধ্যে আচ্ছন্ন, ঠিক তখনই তাদের ঘরের মধ্যে হুড়মুড় করে জল ঢুকতে শুরু করে। দেখতে দেখতে পুরো ঘরটা জলে ভেসে যায় এবং একটা সময় জল ছাদ পর্যন্ত পৌঁছে যায়। ঘরের দরজা জানলা সমস্ত কিছু সিল করে দেওয়া হয়েছিল, যে কারণে কেউই সেখান থেকে বের হতে পারে না। চারিদিকে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাকি ছেলেমেয়েরাও সবাই যেন নিজের জীবন বাঁচানোর জন্য পাগলের মতো ছটফট করতে থাকে। সবাই সবার মতো করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করলেও এক্সি তার উপস্থিত বুদ্ধি খাটায়। রক্সিকে সাথে নিয়ে এসে বাথরুমের কমাডের পাইপগুলো ভেঙে ফেলে, আর পাইপের মধ্যে থাকা সামান্য অক্সিজেন তারা টেনে আরো কিছুটা সময় নেয়। তবে এভাবে কতক্ষণ? কিছুক্ষণের মধ্যে এক্সির চোখ যায় একটা কাচের দেওয়ালের দিকে। তবে ওদিকে কাচের পেছনে তাদের ট্রেনার মার্লিন দাঁড়িয়ে ছিল। ভেতরের কেউ তাকে না দেখতে পেলেও সে বাইরে থেকে সমস্ত কিছুই লক্ষ্য করছিল। আর তখনই এক্সি তার পুরো গায়ের জোর লাগিয়ে সে কাচের দেওয়ালটা একটা সময় ভেঙেই ফেলে। আর এই কঠিন পরিস্থিতিতে এক্সির বুদ্ধিমত্তার কারণে বাকি কয়েকজনের প্রাণ বেঁচে গেলেও তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে যায়। মার্লিন এক্সির বুদ্ধিতে খুশি হলেও সে জানিয়ে দেয় তোমরা এই এক্সামে পাশ করেছো ঠিকই, তবে আমি মনে করবো এটা ফেল, কারণ তোমরা দলবদ্ধভাবে কাজ করনি। তোমাদের কারণে আজ একটা তোমাদের সঙ্গী মারা হয়তো যেতে পারতো। একজন ভালো এজেন্টকে যে কোনো বিপদের সময় সবার আগে নিজের মাথা ঠান্ডা রাখতে হয়। যাই হোক, সেই দিন ওই অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলেও পরের দিন তাদের প্রত্যেকজন প্রার্থীকে এক একটা করে কুকুরছানা দেওয়া হয়, যেখানে দুর্ভাগ্যবশত এক্সির কপালে পড়ে একটা ছোট্ট কুকুরছানা। সে ভেবেছিল এটা হয়তো বড় হয়ে বুলডগ হবে, কিন্তু এটা এক ধরনের পাক জাতের কুকুর, যেটা সারা জীবনে এরকম সাইজেরই থাকে। তারপরেও ট্রেনিং এর সুবিধার্থে এক্সি আদর করে কুকুরটার নাম রাখে জেবি। এরপর ট্রেনিং এর এক এক করে প্রত্যেকটা পর্যায়ে পার হতে থাকে, আর একের থেকে এক ভয়ঙ্কর পরীক্ষা পাশ করে একদিন সময় আসে স্কাই ডাইভিং এর, যেখানে সমস্ত প্রার্থীরা প্লেন থেকে লাফ দেওয়ার পর মার্লিন তাদেরকে রেডিওর মাধ্যমে জানায় তাদের যে কোনো একজনের পিঠে প্যারাশুট নেই, আর তারপরেও নিচে এক বিশেষ জায়গা রয়েছে, তার মধ্যেই তোমাকে নামতে হবে, তবেই তোমরা এই পরীক্ষা পাশ করবে। বলো তো অবস্থা, আকাশ থেকে জাম করিয়েছে প্রথম কথা। যে এ কাজ পারে না তার দ্বারা তো প্রথমবার করতেই তার ফেটে যায়, আর তারপরে যদি সে উপরে উঠে এই খবর পায়, কি অবস্থা হবে তার? এদেরও অবস্থা ঠিক সেরকমটাই হয়। কিন্তু এক্সি মাথা ঠান্ডা করে সবাইকে বলে আমাদের হাত ধরে এক জায়গায় হতে হবে, আর তারপর সবাই ঠিক সেরকমটাই করে। তারা এক জায়গায় হয়, সবাই রাউন্ড করে, আর এক এক করে এক একজন প্যারাশুট খুলতে থাকে, যাতে যার প্যারাশুট নেই সে অন্যের সাহায্যে নিচে ল্যান্ড করতে পারে। আর একে একে সবার প্যারাশুট খোলার পর লাস্টে বেঁচে থাকে এক্সি আর রক্সি। আর নিচে গ্রাউন্ডও তাদের এতটা কাছে চলে এসছে যে এখন তাদের হাতে ততটা সময়ও নেই। তাই রক্সি যখন তার প্যারাশুটটা খোলে, এক্সিও সেই প্যারাশুটের সাহায্য নিয়েই যেন তেন প্রকারে তারা সেই টার্গেটেড সার্কেলের মধ্যে চলে আসে। মার্লিন এই পরীক্ষার রেজাল্ট পেয়ে বেশ খুশি হয়, কারণ এক্সি সত্যি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের তিনজন ক্যান্ডিডেট এই পরীক্ষায় ফেল হয়ে যায়। এখানে পাশ করে রক্সি, এক্সি আর চার্লি। এই ট্রেনিং যেমন একদিকে চলছিল, অন্যদিকে আমরা ভ্যালেন্টাইনকে দেখতে পাই সারা বিশ্ব জুড়ে এক অদ্ভুত ঘোষণা করে। সে পৃথিবীর সমস্ত মানুষকে বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট এবং কলিং এর সুবিধা সহ এক বিশেষ সিম কার্ড বিতরণ করতে চলেছে। অফারটা বেশ রিলেটেবল, তাই না? যাই হোক, আমাদের মতন এই লোভনীয় অফার পেয়ে কোটি কোটি লোক লাইনে দাঁড়িয়ে সেই সিম কার্ড নিতে শুরু করে। আর এদিকে কিংসম্যান এজেন্সির হেড আর্থার হ্যারিকে ডেকে বাকি সমস্ত কিংসম্যান এজেন্টদের সঙ্গে একটা মিটিং বসায়। মিটিং এ হ্যারি বাদে বাকি কেউই শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও এদের হাই টেকনোলজি চশমার মাধ্যমে তারা একে অপরকে বেশ ভালোভাবে দেখতে ও শুনতে পারছিল। আর এই পুরো মিটিং এ তারা ডিসকাস করে ল্যান্সলর্ডের মৃত্যু, রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারটা। আর এই বিষয়ে হ্যারি আলাদাভাবে তদন্ত করতে গিয়ে জানতে পারে প্রফেসর আর্নল্ডকে ভ্যালেন্টাইনের লোকেরা অপহরণ করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রফেসর এখন সম্পূর্ণ
সম্পূর্ণ মুক্ত আর তিনি ইউনিভার্সিটিতে দিব্যি ক্লাস নিচ্ছেন। হ্যারি আর এক মুহূর্ত দেরি না করে প্রফেসর আর্নল্ডের সঙ্গে দেখা করে আর সেখানে গিয়ে তার অপহরণের ব্যাপারে জেরা করতে শুরু করলে এই জেরাতে প্রফেসর প্রচন্ড ভয় পেয়ে গেলে একটা সময় সে মুখ খুলতো, তার আগে প্রফেসরের মাথাটায় ব্লাস্ট হয়ে যায় আর সেখান থেকে এক তীব্র গন্ধযুক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ে হ্যারির মুখে। শুধু এটুকুই না, এর পরপরই ইউনিভার্সিটিতে এক বিরাট বড়সড় ব্লাস্ট হয়, যেখান থেকে হ্যারি নিজেকে যেন তেন প্রকারে বের করে ফেললেও সে কোমায় চলে যায়। আর প্রফেসরের মৃত্যু খবর যখন ভ্যালেন্টাইন তার ডিসপ্লেতে পপ আপ হতে দেখতে পায়, তার যেন রাগের সীমা থাকে না, কারণ সে যে মিশনে কাজ করছে তাতে প্রফেসরকে তার খুব দরকার ছিল। তার রেগে সে এবার গ্যাজেলকে তদন্ত করতে বলে কিংসম্যান এজেন্সির পুরো ঠিকুজি কুষ্টি বের করার জন্য। ওদিকে হ্যারির কমায় যাওয়ার খবর যখন এক্সি পায়, সে ছুটে আসে কিংসম্যানের প্রাইভেট হসপিটালে, কিন্তু সেখানে মার্লিন তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার হ্যারির জন্য নয়, নিজের ট্রেনিং এর থেকে বেশি ফোকাস করা দরকার, হ্যারি সময় মতো অবশ্যই ঠিক হয়ে যাবে। ওদিকে ভ্যালেন্টাইন যেন তার কাজে মুহূর্তের জন্যও দাঁড়াতে চায় না, সে দ্রুত তার প্ল্যান এগোয় আর সে কোটি কোটি সিম বানাতে শুরু করে যেন তার কোনো বড় সড়ো প্ল্যান রয়েছে। আর কিছুদিনের মধ্যেই সে মিটিং করে সুইডেনের প্রেসিডেন্ট আর সেখানকার প্রিন্সেসের সঙ্গে। সেখানে ভ্যালেন্টাইন তাদেরকে এমন কিছু অফার করে যেটাতে প্রেসিডেন্ট রাজি হয়ে গেলেও প্রিন্সেস তার সঙ্গে জড়তে কিছুতেই রাজি হয় না। তাই প্রিন্সেস সেখানে কমফোর্টেবল ফিল না করতে পারলে সেখান থেকে যখন চলে যেতে উদ্যত হয়, গ্যাজেল প্রথমেই তার ধারালো প্লেট দিয়ে তার গার্ডদের হাত কাটে আর শেষে প্রিন্সেসকে পুরোপুরিভাবে বন্দি করে ফেলে। আর ভেতরে বসে থাকা প্রেসিডেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে হাত করে নিজের গলায় এক ধরনের বিশেষ চিপ বসিয়ে নেয়। তবে এটা কি আর কিভাবে কাজ করে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এদিকে ভ্যালেন্টাইন যেমন বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে হাত করছে, এই সময় হ্যারিও কোমা থেকে জেগে ওঠে। খবর পেয়ে রক্সি সেখানে ছুটে আসলে ঠিক তখনই মার্লিনও সেখানে এসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করতে শুরু করে। এই মার্লিন যে কি মারাত্মক হ্যাকার, সে শুধু ঘরে বসেই যে কি করতে পারে সেটা এই মুভিটা যত এগোবে ততই দেখলে অবাক হবে। প্রফেসরের মৃত্যুর দিন হ্যারির চশমা থেকে পাওয়া ফুটেজ অ্যানালাইজ করে দেখতে পেয়েছে প্রফেসরের মাথাটা ব্লাস্ট হওয়ার ঠিক কিছুক্ষণ আগে তার ঘাড়ের পাশে থাকা একটা চিপ থেকে কোনো এক সিগন্যাল আসছিল। আর মার্লিন ওই চিপ নিয়ে যখন আরও খুঁটিনাটি তদন্ত করে, সে জানতে পারে সেটার আইপি অ্যাড্রেস ভ্যালেন্টাইনের সঙ্গে কোনো একভাবে কানেক্টেড। মার্লিনের কাছ থেকে এইসব তথ্য নিয়ে হ্যারি এই বিষয়টাকে আরও খুঁটিয়ে তদন্ত করার জন্য দেরি না করে পরের দিনই একজন বিলিনিয়ার সাজের সাজ সেজে পৌঁছায় সে ভ্যালেন্টাইনের বাড়িতে। বিষয়টা এরকম, ভ্যালেন্টাইনের কোম্পানিতে সে ইনভেস্ট করতে চায়, কিন্তু ভ্যালেন্টাইনও কোনো কাঁচা খিলাড়ি না। সে চালাকির সাথে হ্যারির ড্রিঙ্কে একটা ন্যানো চিপ মিশিয়ে দেয়, যাতে যতক্ষণ সেটা হ্যারির শরীরে থাকে ততক্ষণ সে কোথায় যাচ্ছে সেটা যেন সে ট্র্যাক করতে পারে। আর আমাদের হ্যারিও কম যায় না, সে ওই চালু ভ্যালেন্টাইনের মুখ থেকে কিছু তথ্য বের করতে না পারলেও কিংসম্যানের অফিসে এসে গ্যাজেলের ফেস স্ক্যান করে এবং তার বিষয়ে আরও একটু গভীরভাবে তদন্ত করে জানতে পারে ভ্যালেন্টাইন একটা চার্চে প্রচুর টাকা ডোনেট করছে। আর সেই চার্জটা কোনো সাধারণ অন্য কোনো চার্চের মতো চার্জ নয়, এরা সমস্ত সময় পৃথিবীর জনসংখ্যা কমানোর ব্যাপারে কথা বলে। হ্যারির মুখে এই সমস্ত কথা শুনে কিংসম্যান এজেন্সির হেড তাকে একবার সেখানে গিয়ে তদন্ত করতে বলে। আর অন্যদিকে শান্ত সাইকো স্বভাবের ওই ভ্যালেন্টাইনকে আমরা দেখতে পাই একটা আন্ডারগ্রাউন্ড জেল বানিয়ে পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিদের বন্দী করতে শুরু করেছে, বিশেষ করে যারা তার সঙ্গে জুড়তে রাজি হচ্ছে না। সেখানে আমরা সুইডেনের সেই প্রিন্সেসকেও দেখতে পাই। আর এই সমস্ত কিছুর মধ্যে ট্রেনিং কিন্তু থেমেছিল না। ওদিকে ট্রেনিং এ বেঁচে থাকা 3 জনকে একটা নতুন টাস্ক দেওয়া হয়। এই মিশনটা একটু অন্যরকম, একটা মেয়ে পটানোর। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটাও ট্রেনিং এর হিস্সা। কিন্তু মার্লিনের কথা মতো জায়গা মতো গিয়ে তারা যখন মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা করে, হঠাৎ সেখানে কেউ একজন এসে সে মেয়েটাকে নিয়েই চলে যায়। আর সঙ্গে সঙ্গে বারের মধ্যে থাকা সমস্ত লোক অজ্ঞান হয়ে পড়ে। এক্সি বুঝতে পারে সবার ড্রিঙ্কের সঙ্গে কিছু একটা মেশানো ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ এক্সির যখন চোখ খুলে সে দেখতে পায় নিজেকে একটা ট্রেন লাইনের সঙ্গে বাঁধা অবস্থায়। আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কিংসম্যানের ব্যাপারে সমস্ত ডিটেলস তার কাছে শুনতে চাইছে। ভ্যালেন্টাইনেরই কোনো ঠিক করা লোক হবে হয়তো, কিন্তু এখন কথা জীবন মরণের। আর ওদিকে ট্রেনটাও তার দিকে ছুটে আসছে, কিন্তু তারপরেও এক্সি তার মুখ খোলে না। আর একটা সময় দ্রুত গতিতে ট্রেন তার উপর দিয়ে চলে গেলে এক্সি নিজেকে অক্ষত অবস্থায় দেখতে পায় ট্রেনের পাট্রির নিচে। আর এখন সামনে দাঁড়িয়ে আছে হ্যারি। হ্যাঁ, এটাও টেস্ট ছিল। হ্যারি তাকে কংগ্রাটস জানায় এই টেস্ট পাস করার জন্য। তবে রক্সি আর এক্সি পাস করলেও চার্লি তার মুখ খুলে ফেলায় তাকে কিংসম্যানের এই ট্রেনিং থেকে বেরিয়ে যেতে হয়।
হ্যারি এক্সিকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। তার খুব ইচ্ছা কিংসম্যানের এই ট্রেনিং এর পরীক্ষায় যেন সেই উত্তীর্ণ হয়। তাই সেদিন রাতে হ্যারি তাকে কিংসম্যানের অস্ত্রাগারে নিয়ে যায়। সেখানে আধুনিক থেকে শুরু করে ক্লাসিক অনেক ধরনের জিনিস থাকলেও সমস্ত জিনিসগুলোই ছিল হাই টেকনোলজির সঙ্গে কম্বাইন্ডেড। যেমন একটা পুরোনো ধরনের সাধারণ দেখতে ছাতা একটা বুলেটকেও ঠেকাতে পারে, আবার সেটা থেকে গুলি করা থেকে শুরু করে ইলেকট্রিক শক দেওয়া সম্ভব। এরকম আরো অনেক হাই টেকনোলজির জিনিস থাকলেও এক্সির সেখানে একজোড়া জুতো বেশ পছন্দ হয়, কিন্তু পছন্দ হলেও সেটা কিছু করার নেই। যতদিন না সে কিংসম্যান এজেন্ট হিসেবে গণ্য হচ্ছে, এখানের কোনো জিনিস সে ব্যবহার করতে পারবে না। যাই হোক, সমস্ত কিছু দেখার পর তারা যখন অস্ত্রাগার থেকে বাইরে আসে, হঠাৎ সেখানে এসে উপস্থিত হয় ভ্যালেন্টাইন আর গ্যাজেল। এক্সি তাদের দেখে হকচকিয়ে গেলেও হ্যারি শান্ত স্থির হয়ে সিচুয়েশন হ্যান্ডেল করে আর কথাবার্তার শেষে ভ্যালেন্টাইনকে সেখান থেকে একটা টুপি গিফট করে। ভ্যালেন্টাইনও সেখান থেকে খুশি মনে চলে গেলেও কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারি সেই টুপিতেও একটা মাইক্রোচিপ লাগানো ছিল, যেটার মাধ্যমে হ্যারি এখন ভ্যালেন্টাইনের সমস্ত কথোপকথন রিমোটলি শুনতে পারছিল। এর মধ্যে এক্সির ডাক আসে কিংসম্যান এজেন্সির হেড আর্থারের কাছ থেকে। আর্থার সেখানে এক্সিকে এমন এক কঠিন সত্যের মুখোমুখি করায় যা এক্সি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর্থার তার হাতে একটা পিস্তল দেয় আর বলে, বিগত কয়েক মাস ধরে তুমি যে কুকুরটাকে পরম যত্নে লালন পালন করছো তাকে তুমি নিজের হাতে শেষ করে দাও। কিন্তু এক্সি যখন সে নিষ্পাপ কুকুরটার চোখের দিকে তাকায়, সে কোনোভাবেই ট্রিগার চাপতে পারে না। এক্সির এই দুর্বলতা দেখে আর্থার তাকে তখনই জানিয়ে দেয়, এক্সি, এটা আসলে তোমার ফাইনাল টেস্ট ছিল। একজন কিংসম্যান হতে গেলে নিজের আবেগকে বিসর্জন দিতে হয়, যা তুমি পারলে না। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো একজন সত্যিকারের কিংসম্যান এজেন্ট হতে পারবে না। এর কিছুক্ষণের মধ্যে এক্সি জানতে পারে তার জায়গায় রক্সি এই কঠিন পরীক্ষায় সফল হয়ে কিংসম্যানের ফাইনাল এজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এটা শুনতে পেয়ে এক্সি একদিকে যেমন রক্সির জন্য বেশ খুশি হয়, অন্যদিকে এতদিনের এই কঠোর ট্রেনিং এর শেষে এমন ব্যর্থতায় তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, যে কারণে প্রচন্ড মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে আসে আর বাইরেই দাঁড়িয়ে থাকা হ্যারির হাইটেক গাড়ি কাউকে না বলেই সেটা নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে নিজের বাড়ি ফিরে জানতে পারে তার অত্যাচারী সৎ বাবা ডিন এখনো তার মায়ের ওপর মারধর মানসিক নির্যাতন চালানো থামায়নি। সব দেখে এক্সির মাথায় যেন রক্ত চড়ে যায়। সে গাড়িটা নিয়ে সরাসরি ডিনের আড্ডায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে এক্সি সরাসরি ডিনকে মারামারির জন্য চ্যালেঞ্জ করে বসে, কিন্তু অন্যদিকে হ্যারি দূর থেকে রিমোটলি তার গাড়িতে লাগানো ক্যামেরার মাধ্যমে এই পুরো দৃশ্যটা লাইভ দেখতে পারছিল। তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হ্যারি দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে ওই গাড়ির সমস্ত জানলা দরজা লক করে দেয় এবং নিজে কন্ট্রোল করে সেটা নিয়ে আসে তার বিলাসবহুল বাড়ির সামনে। গাড়ি থেকে নামার পর হ্যারি রেগে গিয়ে এক্সিকে বলে, আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। প্রথমত তুমি এই সামান্য টেস্টে পাশ করতে পারলে না, আর তার উপর ফেল করে তুমি তোমার বসের গাড়িটা নিয়ে পালিয়ে গেলে। এই কথা শুনে এক্সি পাল্টা জবাব দেয়, আমি অতটাও নিষ্ঠুর আর নির্দয় নই যে একটা চাকরির জন্য একটা নিষ্পাপ জীবকে হত্যা করব। আর আমার তো এখন এটা ভেবেই ঘৃণা হচ্ছে যে তুমিও সেদিন নিজের পোষা কুকুরটাকে মেরেই আজ কিংসম্যানের পজিশনে এসছো। হ্যারি তখন একটু রেগেই হ্যারি তখন একটু হেসেই জানায়, আরে পাগল, ওটা পরীক্ষা ছিল। তুই এতগুলো টেস্টে নিজের বুদ্ধিমত্তা পরিচয় দিলি, আর এখানে এসে বুঝতে পারলি না যে ওই বন্দুকের গুলিটা আসল না নকল ছিল। আর আমার কুকুরের কথা বলছিস, সে আমার সঙ্গে পুরো জীবনটাই একসাথে ছিল, যতদিন না সে ক্যান্সারে মারা যায়। এমনকি মারা যাওয়ার পরেও ওর স্মৃতিটাকে আমি আগলে রেখেছি, ওই দেখ ওর শরীর। যাই হোক, এদের এই উত্তপ্ত কথোপকথনের মাঝে হঠাৎ হ্যারির কাছে ফোন আসে মার্লিনের এবং জানা যায় ভ্যালেন্টাইন ওই চার্চে বড়সড় কোনো অঘটন ঘটানোর প্ল্যান করছে। হ্যারি এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি রওনা দেয় সেই চার্চের উদ্দেশ্যে, কিন্তু চার্চের ভেতরে বেশ কিছুক্ষণ বসে থাকার পরেও হ্যারি সেরকম সন্দেহজনক কিছুই দেখতে পায় না। সে দেখে চার্চের ফাদার শুধু পৃথিবীর সাধারণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করছে, সেরকম গুরুতর কিছু আলোচনা করছে না। বিশেষ করে পৃথিবীর জনসংখ্যার ব্যাপারে সেরকম গুরুতর তো এখানে কিছুই হচ্ছে না। এই ভেবে হ্যারি যখন চার্চের বাইরে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই দূর থেকে ভ্যালেন্টাইন একটি মেশিনের সাহায্যে তার মূল প্ল্যানটি অ্যাক্টিভ করে দেয়, যার ফলে চার্চের ভেতরে থাকা সবার মোবাইলে ভ্যালেন্টাইনের সেই ফ্রি সিম থেকে একটা অদ্ভুত তীক্ষ্ণ আওয়াজ বেরোতে শুরু করে। আর সেই আওয়াজ কানে যাওয়া মাত্রই চার্চের মানুষগুলো যেন পাগলের মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, একজন আরেকজনের জীবন নেওয়ার জন্য যেন উন্মাদ হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শুধু সাধারণ মানুষ নয়, এই শব্দের কারণে নিজের মস্তিষ্কের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বয়ং হ্যারিও। একজন সাধারণ মানুষ তো সাধারণভাবে ফাইট করে, কিন্তু হ্যারি ছিল একজন এলাইট কিংসম্যান এজেন্ট। সেখানে তার যে ফাইটিং স্কিল আর অ্যাকশন দেখা যায়, তা দেখলে যে কারোরই মাথা ঘুরে যাবে। তার আশেপাশে থাকা লোকদের সে নির্মমভাবে হত্যা করতে থাকে। ভাই, তার যে বিধ্বংসী ফাইটিং স্কিল,
এটা দেখে যেন জেমস বন্ডও মাত খেয়ে যেত। হ্যারির এই পাগলের মতো তাণ্ডব আর নির্মম হত্যাকাণ্ড তার চশমায় থাকা ক্যামেরার মাধ্যমে কিংসম্যানের অফিস থেকে এক্সি আর মার্লিন সমস্তটাই লাইভ দেখছিল। আর একে একে চার্চের সমস্ত মানুষ খতম করার পর যখন হ্যারির ব্রেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, সে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। সে স্তব্ধ হয়ে চারিদিকে তাকিয়ে থেকে দেখে সেখানে পড়ে থাকা শত শত লাশের একমাত্র কারণ সে নিজেই। সে একাই সবাইকে হত্যা করেছে, কিন্তু এরকম একটা জঘন্য কাজ সে নিজের ইচ্ছায় করতে চায়নি। তাহলে কেন করলো সে এটা? চার্চের ভেতর থেকে হ্যারি যখন বিপর্যয় অবস্থায় বাইরে আসে, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় ভ্যালেন্টাইন। হ্যারি সরাসরি তাকে চিৎকার করে প্রশ্ন করে, কেন ভ্যালেন্টাইন, কেন? এই নিষ্পাপ মানুষগুলো কি করেছিল? তোমার কি দোষ ছিল এদের? কেন করালে আমাকে দিয়ে এরকম পাপ? আর তখনই ভ্যালেন্টাইনের মুখ থেকে জানা যায় এই ভয়ঙ্কর টেকনোলজির আসল রহস্য। ভ্যালেন্টাইনের সিমের মাধ্যমে মোবাইল থেকে বের হওয়া এক বিশেষ ফ্রিকোয়েন্সির আওয়াজ মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা রাগ আর হিংস্রতাকে ট্রিগার করে। সেটাকে এতটাই বাড়িয়ে দেয় যে মানুষ সমস্ত বিবেক হারিয়ে চোখের সামনে থাকা যে কাউকে খুন করার জন্য উন্মাদ হয়ে ওঠে। আর এই সাইকো ভ্যালেন্টাইন হ্যারিকে কথাগুলো বলতে না বলতেই হঠাৎ সে নিজের পকেট থেকে এক বন্দুক বের করে সরাসরি হ্যারির কপালে গুলি করে দেয়। হ্যারির চশমায় লাগানো এই নির্মম দৃশ্যটি ওদিক থেকে লাইভ দেখতে পেয়ে এক্সি কিংসম্যান অফিসে বসেই যেন যন্ত্রণায় দুঃখে পাগলের মতো চিৎকার করে ওঠে। এক্সি ছোটবেলা থেকেই বাবাহারা, আর সেই জায়গাটা যদি কেউ সত্যিকারের মতো পূরণ করে থাকে সেটা ছিল হ্যারি। হ্যারির মৃত্যুর পর মার্লিন যখন কিংসম্যানের হেড আর্থারের সঙ্গে এই বিষয়ে ডিসকাস করতে যায়, তখন আর্থার জানায় যে এই মুহূর্তে কিংসম্যানের সমস্ত মিশন বন্ধ করে দেওয়াই ভালো। কিন্তু এক্সি এই সিদ্ধান্ত শুনে সে আরো একবার কিংসম্যানের হেড আর্থারের চেম্বারে গিয়ে দেখা করে, আর তাকে এই ব্যাপারে শুনলে আর্থার তাকে কাছে ডেকে একটা ড্রিঙ্কস অফার করে। ঠিক সেই মুহূর্তে এক্সির চোখ চলে যায় আর্থারের গলার পাশে থাকা একটি বিশেষ কাটা দাগের ওপর। এই একই দাগ এক্সি আগেও ভ্যালেন্টাইনের সঙ্গে জড়িত অন্যান্য লোকেদের গলায় দেখেছে, তাই তার আর বিন্দু মাত্র বুঝতে বাকি থাকে না যে স্বয়ং কিংসম্যানের প্রধান আর্থারও শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। সে অত্যন্ত চালাকির সাথে আর্থারকে অন্য কথায় ব্যস্ত রেখে তার সামনে রাখা ড্রিঙ্কসের গ্লাস দুটো একে অপরের সঙ্গে অদল বদল করে নেয়। আর কিছুক্ষণের মধ্যে এক্সি নিশ্চিত হয়ে যায় যে তার সন্দেহ এক বিন্দুও ভুল ছিল না, কারণ কিছুটা ড্রিঙ্কস করার পরে আর্থার নিজে থেকে ভ্যালেন্টাইনের ভয়ঙ্কর প্ল্যানের ভুরে ভুরে তারিফ করতে শুরু করে। আর সে বলে, আমাদের ভ্যালেন্টাইনকে সাহায্য করা উচিত, সে আসলে ভালো কাজই করছে। এই দ্রুত গতিতে জনসংখ্যা বেড়ে যাওয়া পৃথিবীর জন্য মোটেও ভালো কথা না, তুমি চাইলে আমাদের সঙ্গে হাত মেলাতে পারো। কিন্তু এক্সি তার এই কুপ্রস্তাবে সরাসরি না করে দেয়। তখন আর্থার মুখের উপর এরকম উত্তর পেয়ে টেবিলেই থাকা একটা রিমোট কন্ট্রোল পেনের বোতামের মাধ্যমে এক্সির ড্রিঙ্কে থাকা চিপটি অ্যাক্টিভ করতে গেলে সে বোতামটি চাপা মাত্রই আর্থার নিজেই তীব্র যন্ত্রণায় ভেঙে পড়ে, কারণ সে জানতো না বিষ মেশানো চিপের ড্রিঙ্কটি এক্সি অনেক আগেই তার গ্লাসের সঙ্গে বদলে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যে আর্থার ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করলে এক্সি একটুও সময় নষ্ট না করে একটা ছুরি দিয়ে তার গলার পাশে থেকে ভ্যালেন্টাইনের ওই চিপটি কেটে বের করে নেয়। আর এই পুরো ঘটনা মার্লিন আর রক্সিকে খুলে বললে প্রথমে তারা এই কথায় বিশ্বাস করতে না চাইলেও এক্সি যখন আর্থারের গলা থেকে বের করা এই চিপটি মার্লিনের মাধ্যমে পরীক্ষা করায়, তারাও বুঝতে পারে যে আর্থার সত্যি ভ্যালেন্টাইনের সঙ্গে হাত মিলিয়েছিল। এবার এরা ভ্যালেন্টাইনের আসল আর ভয়ঙ্কর প্ল্যানটাও পুরোপুরি ধরতে পারে। ভ্যালেন্টাইন আসলে পুরো সিমগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষকে নিজেদের মধ্যেই লড়াই করাতে চায়, যাতে সে এক নিমেষে মানব জাতিকে শেষ করে দিতে পারে। কিন্তু টেকনোলজির এক্সপার্ট মার্লিন এটা ভালো করেই জানতো যে এত কোটি কোটি সিম যদি একসঙ্গে অ্যাক্টিভ করতে হয়, তবে তার জন্য কোনো সাধারণ সার্ভার না, বিশাল বড় কোনো সার্ভারের দরকার হবে। আর সেই সার্ভারটি আর কোথাও নয়, মহাশূন্যে ভাসতে থাকা ভ্যালেন্টাইনের নিজস্ব প্রাইভেট স্যাটেলাইটের মধ্যে রয়েছে। ভ্যালেন্টাইনের এই ভয়ঙ্কর মিশন চিরতরে ধ্বংস করার জন্য তারা তিনজন এক হয়ে একটি প্রাইভেট প্লেনে উঠে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী রক্সি একটি স্পেস স্যুট পরে বেলুনা আর রকেটের সাহায্যে মহাশূন্যের দিকে রওনা দেয়, আর এক্সি একজন বিলিনিয়র ছদ্মবেশ ধারণ করে সরাসরি ঢুকে পড়ে ভ্যালেন্টাইনের সে গোপন আস্তানায়, যে বাংকারের ভেতরে ভ্যালেন্টাইন পৃথিবীর সমস্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের নিরাপদে এনে রেখেছে, যাতে এই বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞের মাঝে তারা বেঁচে থাকতে পারে। মার্লিন ওই প্রাইভেট প্লেনের পাইলট সেজে বাইরেই অপেক্ষা করতে থাকে, আর এক্সি একজন বিলিনিয়ার সেজে ভ্যালেন্টাইনের বাংকারের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই এক্সি এক মুহূর্ত সময় নষ্ট না করে একটি ইলেকট্রনিক ডিভাইস খুঁজতে শুরু করে, যেটার মাধ্যমে ভ্যালেন্টাইনের মূল সার্ভার হ্যাক করা সম্ভব হবে। আর কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় সুইডেনের প্রেসিডেন্ট এক কোনায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। এক্সির ঠিক এই সুযোগটার দরকার ছিল। সে ভালো মানুষের মতো কথায় ভুলিয়ে ভালিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং নিজের কাছে থাকা হাইটেক ঘড়ির এক বিশেষ গোপন অস্ত্রের মাধ্যমে তার গলায় এক সুচ ফুটিয়ে অজ্ঞান করে দেয়। এরপর সে ল্যাপটপে নিজের আনা এক বিশেষ সফটওয়্যার ইনস্টল করে সে এমন একটা লোকাল সার্ভার ক্রিয়েট
করে, যার মাধ্যমে প্লেনে বসে থাকা মার্লিন ভ্যালেন্টাইনের পুরো ডেটা হ্যাক করতে পারে এবং কিছুক্ষণের মধ্যে পুরো সিস্টেম নিজের কন্ট্রোলে নিয়ে মার্লিন সে স্যাটেলাইটের একদম নিখুঁত লোকেশনটি মহাশূন্যে থাকা রক্সির কাছে পাঠিয়ে দেয়। কিন্তু রক্সি যখন সেই স্যাটেলাইটে মিসাইল দিয়ে অ্যাটাক করতে যেত, ঠিক তখনই ঘটে এক বিপর্যয়। তার প্যারাশুটের মতো দেখতে ওই বেলুনগুলোর মধ্যে একটি হঠাৎ করে ফেটে যায়, যে কারণে তার নিশানা ভুল হয়ে যায়। রক্সির কাছে একটি মাত্র মিসাইল ছিল বাকি। সে নিজের সমস্ত শক্তি আর নিজের ব্রেনকে কন্ট্রোল করে একদিকে ঝোঁকা অবস্থাতেই সে যেন তেন প্রকারে মিসাইলটি স্যাটেলাইটের বুকে ছুড়ে মারতে সক্ষম হয়। কিন্তু সমস্যা যেন কিছুতেই শেষ হতে চাইছিল না। একদিকে ওই মিসাইল ছাড়ার পর রক্সি তার বাকি বেলুনটাও ফেটে তীব্র গতিতে নিচের দিকে পড়তে থাকে, তো অন্যদিকে বাংকারের ভেতরে হ্যাকিং করার সময় এক্সিকে হাতে নাতে ধরে ফেলে তাদেরই সাথে ট্রেনিং করা সেই বিশ্বাসঘাতক ছেলেটি চার্লি কিংসম্যান থেকে বিতাড়িত হয়ে এখন ভ্যালেন্টাইনের হয়ে কাজ করছিল, আর এক্সি যে তাদের বাংকারে বসে সার্ভার হ্যাক করছে এই খবর চার্লি ভ্যালেন্টাইনকে জানিয়ে দিলে ভ্যালেন্টাইন তখনই এক্সিকে মেরে ফেলার হুকুম দেয়। কিন্তু সে তাকে মেরে ফেলতো ঠিক তখনই এক্সি নিজের হাইটেক ঘড়ির মাধ্যমে চার্লিকে এক তীব্র ইলেকট্রিক শক দেয়, আর সেই শকের চোটে চার্লি ছিটকে পড়লে এক্সি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে বের হয়। আর এরপরেই বাংকারের ভেতরে এক্সির যে রূপ আমরা দেখতে পাই তা দেখে যেন এমন মনে হচ্ছিল যেন সাক্ষাৎ হ্যারির আত্মা তার শরীরে ভর করেছে, কারণ তার ফাইটিং স্কিল আর তার প্রত্যেকটা মুভমেন্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে যেন কোনো নতুন খেলাড়ি নয়, বরং বহু বছর পুরনো কোনো অভিজ্ঞ কিংসম্যান এজেন্ট। ভ্যালেন্টাইনের পুরো দলের সঙ্গে সে একাই দুর্দান্ত লড়াই করতে করতে একসময় তার প্রাইভেট জেটের কাছে চলে আসে, যেখানে মার্লিন তার অপেক্ষা আগে থেকেই করছিল। ওদিকে রক্সিও মহাশূন্য থেকে তীব্র গতিতে পৃথিবীর দিকে আছড়ে পড়ছিল, কিন্তু একজন দক্ষ কিংসম্যানের মতো সে নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ রাখে এবং একদম শেষ মুহূর্তে সঠিক সময় প্যারাশুটটি খুলতে সক্ষম হয়। আর এদিকে ভ্যালেন্টাইন খুব ভালো করেই জানতো যে কিংসম্যান এজেন্টটা তার সঙ্গে এরকম কিছু করতে পারে, আর এই একটা স্যাটেলাইট ধ্বংসের খবর পেয়ে সে এমন একটা সত্য রিভিল করে যেটার জন্য কিংসম্যান এজেন্টরা মোটেই প্রস্তুত ছিল না। আসলে মহাশূন্যে তার আরো একটা ব্যাকআপ স্যাটেলাইট আগে থেকে প্রস্তুত রাখা ছিল। ভ্যালেন্টাইন এবার এই মিশনে এক মুহূর্ত দেরি করতে চাইছিল না। পুরো পৃথিবীতে ধ্বংসলীলা শুরু করার জন্য যে সে 20 মিনিটের টাইমার লাগিয়েছিল সেটা কমিয়ে সে এবার কয়েক মিনিটে নিয়ে আসে, আর দেখতে দেখতে সেই মূল্যবান সময়টুকু শেষ হয়ে যায়। ঠিক তখনই ভ্যালেন্টাইনের দেওয়া এই ফ্রি সিমগুলোর মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের ফোনে এক অদ্ভুত আর ভয়ানক ফ্রিকোয়েন্সির আওয়াজ বেজে ওঠে, যে আওয়াজ কানে যাওয়া মাত্রই মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা সামান্য রাগ এবং হিংস্রতাও মুহূর্তের মধ্যে শতগুণ বেড়ে যায়। বিবেক বুদ্ধি হারিয়ে প্রত্যেকেই যেন এক হিংস্র রক্ত পিপাসু জন্তুতে পরিণত হতে শুরু করে। খেলার মাঠ, সমুদ্র সৈকত থেকে শুরু করে রাস্তাঘাট, ঘরবাড়ি সমস্ত জায়গায় শুরু হয়ে যায় ভয়ঙ্কর মারামারি। মানুষ যেন হয়ে উঠেছে বনের ক্ষুধার্ত সিংহ, যেখানে প্রত্যেকেই প্রত্যেককে শিকার করতে চাইছে। ওদিকে এক্সি আর মার্লিন ভাবছিল স্যাটেলাইট ধ্বংস করে তারা হয়তো মিশন সফল করে ফেলেছে, কিন্তু পৃথিবীর এই তাণ্ডব দেখে তারাও বুঝতে পারে আসল খেলা এখনো বাকি। তাই ভ্যালেন্টাইনকে পুরোপুরি শেষ করার জন্য এবার দুজনে মিলে একসঙ্গে এগোতে শুরু করে। এক্সি হ্যারির মতো একটি ক্লাসিক বুলেট প্রুফ ছাতা নিয়ে ভ্যালেন্টাইনের পুরো আর্মি দলের দিকে একাই এগিয়ে যায়, কিন্তু একটা ছাতা আর কতক্ষণে বা প্রোটেকশন দেবে, যেখানে একের বিরুদ্ধে লড়াই করছে শত শত বন্দুকধারী সৈন্য। তবু এক্সি কোনোভাবে স্যারেন্ডার করতে রাজি ছিল না। আর ঠিক তখনই মার্লিনের মাথায় এক অবিশ্বাস্য আইডিয়া আসে। সে মনে করে দেখে এই বাংকারের ভেতরে থাকা সমস্ত ধনী ব্যক্তিদের থেকে শুরু করে ভ্যালেন্টাইনের দলের সঙ্গে কাজ করা সমস্ত সোলজারের ঘাড়ের পেছনে সেই অদ্ভুত চিপটি তো লাগানো আছে, ঠিক যেমনটা সেই মৃত প্রফেসরের গলাতে ছিল। মার্লিন এবার আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে তার অসাধারণ হ্যাকিং ট্যালেন্ট কাজে লাগিয়ে সরাসরি ভ্যালেন্টাইনের সে মেইন চিপ কন্ট্রোলিং সিস্টেমটি হ্যাক করে ফেলে। আর সিস্টেম হ্যাক করার পর মার্লিন এমন একটা কাণ্ড ঘটায় যা ভ্যালেন্টাইন হয়তো নিজে কখনো কল্পনাও করতে পারেনি। মার্লিন মাত্র এক লিকে বাংকারের সবার ঘাড়ের চিপগুলো একসঙ্গে ব্লাস্ট করে দেয়, আর সাথে সাথেই সমস্ত ধনী ব্যক্তি এবং ওই কিলার অ্যাটাকারদের মাথাগুলো যেন এক আনুষ্ঠানিকভাবে ফাটতে শুরু করে, যেন কোনো বড় সড়ো ধুমধুমার অনুষ্ঠান হচ্ছে। এদিকে এই গোলমালের সুযোগে কিন্তু এক্সিও একটু সময় নষ্ট করে না। সে দ্রুত গতিতে ভ্যালেন্টাইনের মেইন চেম্বারের দিকে ছুটে যায়, আর সেখানে গিয়ে লক্ষ্য করে ভ্যালেন্টাইন কম্পিউটারের মেশিনে হাত দিয়ে আবারও কোনো নতুন কমান্ড অ্যাক্টিভ করতে যাচ্ছে। কিন্তু সে কিছু করার আগে এক্সি দূর থেকে একটু নিখুঁত নিশানা লাগিয়ে গুলি চালিয়ে ভ্যালেন্টাইনের হাতের আঙুলি উড়িয়ে দেয়। তবে ভ্যালেন্টাইনকে ডিফেন্ড করার জন্য ঠিক তখনই চোখের পলকে ছুটে আসে সেই ভয়ঙ্কর এবং ধারালো ব্লেড পাওয়ালা সেই মেয়েটি গ্যাজেল।
আর এই মেয়েটির ফাইটিং স্কিল ভাই, যেটা দেখে যেন এক্সির আত্মাও যেন শুকিয়ে যাওয়ার জোগাড়। গ্যাজেলের সে ধারালো ব্লেডের সামনে এক্সি যা দিয়েই সেটা আটকানোর চেষ্টা করছিল সেটাই কেটে দুভাগ হয়ে যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও এক্সি অত্যন্ত চতুরতার সাথে তার বেশ কিছু মারণঘাতী অ্যাটাক ডজ করে নেয়। আর এইভাবেই চলতে থাকে দুজনের মারামারি, কিন্তু একটা পর্যায়ে দুজনেই শূন্যে লাফিয়ে উঠে একে অপরের দিকে পা চালিয়ে আঘাত করলে সেখানে গ্যাজেলের পায়ের ব্লেডে এক্সির গলার টাইটে কেটে দুটুকরো হয়ে গেলেও এক্সি তার হাইটেক জুতো ব্যবহার করে গ্যাজেলের গায়ে ছোট্ট একটা স্ক্র্যাচ লাগাতে সফল হয়, যেটা দেখে গ্যাজেল একটু তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে। কিন্তু এক্সি তাকে মনে করিয়ে দেয় যে তার এই পায়ের জুতোর ব্লেডে এমন এক মারাত্মক বিষ লাগানো আছে যার সামান্য ক্ষতই যথেষ্ট একটা মানুষকে মৃত্যুর ঘাট পাঠানোর জন্য। কথাটা বলা মাত্র গ্যাজেল বুঝতে পারে তার মাথা ঘুরছে আর নিজের পায়ে সে দাঁড়িয়েও আর থাকতে পারছে না। দেখতেই দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে গ্যাজেল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক্সি আর এক সেকেন্ডও সময় নষ্ট করতে চায় না, কারণ ভ্যালেন্টাইন তার অন্য হাত দিয়ে আবারও কম্পিউটারটি অ্যাক্টিভ করার চেষ্টা করছিল। এক্সির সাথে সাথে মৃত গ্যাজেলের পায়ের ধারালো ব্লেডটি খুলে নিয়ে সজোরে ছুড়ে মারে সরাসরি ভ্যালেন্টাইনের বুক বরাবর। ব্লেডটি বুককে এফোড় ওপর করে দেওয়ার সাথে সাথেই ভ্যালেন্টাইনের মৃত্যু ঘটে, আর সেই সাথে পৃথিবীর শুরু হওয়া মানুষের সমস্ত হিংস্রতার তাণ্ডব যেন এক নিমেষে থমকে যায়। আসলে ভ্যালেন্টাইন এই টেকনোলজি কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করলেও সে তার নিজের শরীরের সাথে এমন এক কানেকশন রেখেছিল যেটা তাকে না মেরে থামানো সম্ভব ছিল না। তবে এই সমস্ত মিশন আর উত্তেজনার মাঝে এক্সির হঠাৎ মনে পড়ে যায় ভ্যালেন্টাইনের সেই বাংকারের ভেতরে সেই সুন্দরী সুইডিশ প্রিন্সেস তো এখনো বন্দী আছে। তাই মিশন শেষ করার সাথে সাথে ইমপ্রেস করার জন্য এক্সি সেখান থেকে একটা দামি ওয়াইনের বোতল তুলে নিয়ে সোজা ছুটে যায় সেই সেলের দিকে। আর তারপর লক খুলে চেম্বারের ভেতরে ঢোকার পর দুজনের মধ্যে যে রোমান্টিক কাণ্ডটি ঘটে তা করার আগে বোধহয় এক্সির নিজের হাইটেক চশমাটি খুলে নেওয়া উচিত ছিল, কারণ চশমার ক্যামেরার মাধ্যমে ওপাশ থেকে লাইভ স্ক্রিনে এই সমস্ত কিছু বেচারা মার্লিনও দেখে যেন একবার লজ্জায় লাল হয়ে পড়ে। আর হ্যাঁ, মার্লিন লজ্জা পেলেও আশা করি আপনারা মোটেও লজ্জা পাননি। পুরো সিনেমার এই চমৎকার গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই দুর্দান্ত মুভি এক্সপিরিয়েন্স যদি আরো দেখতে চান তবে এক্ষুনি চ্যানেল পেজে গিয়ে আরো দেখতে পারেন। আর হ্যাঁ, নতুন নতুন ধামাকা ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের দারুণ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।